একেকজন মেয়ে ৯টা ৭টা করে কেস দিচ্ছে বিভিন্ন থানায় আলাদা আলাদা করে। জাস্ট একটা মেয়ে যদি বলেও যে এই ছেলেটা আমাকে হ্যারাস করেছে, আসলেই কি হ্যারাস করেছে এটা দেখার কোনো প্রশ্ন আসে না। কারণ বর্তমান সমাজ এটাই বিশ্বাস করার চেষ্টা করে যে মেয়ে মানে ভিকটিম, যে একটা পুরুষ মানুষের অ্যাগ্রেশন এবং লাস্ট কিভাবে কন্ট্রোল করতে হয় এটা তাদেরকে শেখানো হয় না। আজকের ভিডিওতে কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো, তাই আপনি নারী বা পুরুষ যেই হন অনুরোধ করছি এই জাজমেন্ট নিয়ে ভিডিওটি দেখবেন না যে আমি কোনো স্পেসিফিক জেন্ডারের পক্ষে কথা বলছি। কারণ যে ঘটনাগুলো বলবো এগুলো আমাদের সমাজেই ঘটে যাচ্ছে এবং যাদের জীবনে ঘটে যায় তখন আসলে কোনো স্পেসিফিক জেন্ডার আঘাতপ্রাপ্ত হন জিনিসটা এমন না। তখন পুরো পরিবারটা ধ্বংস হতে থাকে এবং নারী পুরুষ উভয়ই সমানভাবে সাফার করতে থাকেন। ৩টা গল্প দিয়ে শুরু করতে চাইছি। একজন প্রমিজিং ক্যারিয়ারের একজন মানুষ যে কিনা তার ক্যারিয়ার আস্তে আস্তে গ্রো করছেন এবং এলিজিবল ব্যাচেলর, হ্যান্ডসাম, এবং মেয়েরা অবশ্যই তাকে পছন্দ করেন। উনিও বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। সো ওরকম একটা পর্যায়ে বিভিন্ন ডেটিং অ্যাপেও হয়তো উনি এনরোল করেছেন, ম্যাট্রিমনি সাইটগুলোতে উনি এনরোল করেছেন, ফ্যামিলি থেকে পাত্রী খুঁজছেন। এরকম একজনের সাথে তার যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে এবং ফেসবুক মূলত না, বলা যেতে পারে ইনস্টাগ্রাম। সো ফেসবুক লিঙ্ক থেকে সে ইনস্টাগ্রামে তার সাথে কথা হয় অনেক বেশি। দুদিনের মাথাতেই অনেক বেশি ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেল এবং মেয়ের পক্ষ থেকে তাকে প্রপোজাল দেওয়া হলো কোথাও মিট করে চলো, এবং মেয়েটাই অসম্ভব রকম ক্লোজনেস শো করেছে এবং কাইন্ড অফ খুব ঘনিষ্ঠ হয়ে তার মতের বিরুদ্ধে বা তাকে না বলে কয়েকটা সে স্ন্যাপ নিয়ে নিয়েছে, ছবি নিয়েছে এবং অদ্ভুতভাবে ছবিটা নেওয়ার ৪ দিনের মাথায় ওই তার সাথে দেখা হলো ২ দিনের মাথায়, ৪ দিনের মাথায় তাকে জাস্ট প্রেশারাইজ করা শুরু করলো যে আমাকে এভাবে টাকা দিতে হবে বা আমার এই আবদারগুলো পূরণ করতে হবে এবং সবচেয়ে যেটা ডেঞ্জারাস প্রপোজাল ছিল যে আমাকে বিয়ে করতে হবে। আদারওয়াইজ আমি পাবলিক হিউমিলিয়েশনের শিকার করব তোমাকে, যে তুমি আমাকে রেপ করেছো বিকজ আই হ্যাভ দিস পিকচার্স। এবং তখন তাকে আরও বিভিন্নভাবে ভয় দেখানো শুরু করলো, হুমকি দেওয়া শুরু করলো এবং ছেলেটা অবশ্যই প্রচণ্ড রকমভাবে পাজলড হয়ে গেল যে সে কী করবে। দ্বিতীয় ঘটনা, মিস্টার বি মধ্যবয়সী, ৪৫ বা ৫০-এর মতো হবে, প্রতিষ্ঠিত সমাজে এবং যথেষ্ট একটা সুন্দর গোছানো একটা পরিবার আছে, লাভিং ওয়াইফ, বাচ্চা আছে এবং ওয়াইফ অন্ধভাবে হাজবেন্ডকে বিশ্বাস করে, হাজবেন্ড অন্ধভাবে ওয়াইফকে বিশ্বাস করে। এবং একদিন একজন মহিলা তাকে ফোন দেন এবং তার কাছে কিছু সাহায্য চান। উনি স্বাভাবিকভাবেই উনি বলেন যে আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন বা আমি আপনাকে চিনি না, কাজেই আমি আপনার অথেন্টিসিটি চেক করব এবং আপনি যার থ্রুতে আমার কাছে হেল্প চাইছেন আপনি তার থ্রুতে আমার কাছে আসেন। কারণ ভদ্রলোকের রেপুটেশনে কখনোই এরকম ফিমেল ইন্টারাকশন বা মেয়েদের প্রতি তার কোনো রকম বায়াসনেস এগুলো ছিল না এবং স্বাভাবিকভাবেই সে ভদ্রলোকের খুব বিশ্বস্ত একজনের, এই পয়েন্টটা খেয়াল করবেন, খুব বিশ্বস্ত একজনের থ্রুতে ভদ্রলোকের সাথে সে আবারও মুখোমুখি হয় সরাসরি এবং তার খুবই অসহায় এবং সে খুবই বিপদে পড়েছে এবং একমাত্র ভদ্রলোকই পারেন তার, যেহেতু অনেক বেশি নেটওয়ার্কিং আছে বা অনেক গুড রেপুটেশন তার, সে তাকে সাহায্য করতে পারে। সো স্বাভাবিকভাবে ভদ্রলোক তাকে সাহায্য করেছেন এবং দ্যাটস ইট, ওখানেই শেষ। এরপর থেকে ভদ্রমহিলা ঠিক বলা ঠিক হবে না, মেয়েটি তাকে টেক্সট করছে, তাকে ফোন দেওয়ার চেষ্টা করছে এবং একটা পর্যায়ে ভদ্রলোক আবিষ্কার করলেন যে সে যতবার মেয়েটাকে ডিনাই করছে মেয়েটা তত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং মেয়েটা জাস্ট তাকে রিকোয়েস্ট করে যাচ্ছে তুমি আমার সাথে, এবং ইনফ্যাক্ট তাকে তুমি তুমি করে বলা শুরু করে দিচ্ছে, তুমি আমার সাথে একটু দেখা করো, তুমি যদি দেখা না করো আমি তোমার অফিসে চলে আসবো, আমি সিন ক্রিয়েট করব, আমি ছাদে উঠে বসে আছি, আমি লাভ দিব, আমার কথা তোমাকে শুনতেই হবে। মানে কাইন্ড অফ ছেলেটাকে বা ভদ্রলোককে একটা মেন্টাল টর্চারের ভিতরে ফেলে দিচ্ছে এবং ভদ্রলোকও পাজলড হয়ে যাচ্ছে। কারণ আমি আমার স্ত্রীকে এই বিষয়টা নিয়ে আসলে কি বলবো বা বলবো না সেভাবে মাথায় তার কাজ করছিল না এবং একটা পর্যায়ে ভদ্রলোক আসলেই ভদ্রমহিলার সাথে দেখা করেন এবং ভদ্রমহিলার সাথে দেখা করার পরে সেম ভদ্রমহিলা অদ্ভুতভাবে অসম্ভব রকম ক্লিঙ্গিনেস শো করে এবং কাইন্ড অফ কিছু কম্প্রোমাইজ কন্ডিশনের ছবি তোলে এবং এরপর থেকে ভদ্রলোকের উপরে এক ধরনের অদ্ভুত রকমের মেন্টাল প্রেশার দেওয়া স্টার্ট করে যে তোমাকে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে, আমার সাথে সময় কাটাতে হবে, আমাকে কষ্টগুলো শুনতে হবে, আমি অসম্ভব একা। ভদ্রলোক যতই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন যে না আমার স্ত্রী আছে, আমার ফ্যামিলি আছে এবং আমি জায়গাটাতে তুমি যেভাবে করে চাইছো এটা সম্ভব না, বাট এত পুশ এবং একটা পর্যায়ে ভদ্রলোক স্লিপ করে এবং যেই মুহূর্তে সে স্লিপ করার পরে সে বুঝতে পারে যে এটা তার অন্যায় হচ্ছে এবং দ্রুত সে ওখান থেকে যে ফেরত আসবে এই জিনিসটা সে করতে পারে না এবং ডেফিনেটলি ১ মাস যাওয়ার পরে হঠাৎ করে যখন ভদ্রলোককে সে আরও বিভিন্ন রকম কাজের জন্য চাপ দিতে থাকে এবং ইনফ্যাক্ট ভদ্রলোকের অফিসের খুব সেনসিটিভ ইনফরমেশন নিয়ে সে যখন কোয়েশ্চেন করতে থাকে এবং তাকে পুশ করতে থাকে যে তুমি এই ডিলটা এরকম করে করো, ভদ্রলোকের মনে তখন সন্দেহ জাগে
যে আমার অফিসের এই ডিল হচ্ছে, এত সেনসিটিভ ডিল তুমি কিভাবে জানো? এবং আস্তে আস্তে করে ভদ্রলোক বুঝতে পারে হি ওয়াজ ট্র্যাপড। এবং ওই মুহূর্তে তাকে বলা হয় যে তুমি যদি আমার কথা না শোনো তোমার ফ্যামিলি জানবে, এগেইন যেই সেম সিচুয়েশন, ফ্যামিলি জানবে, সবাই জানবে, এবং তুমি কি করবে তুমি চিন্তা করো, তুমি জেলে তো যাবেই, তোমার পরিবারও জেলে যাবে এবং সবাইকে হিউমিলিয়েট করা হবে, তোমার ক্যারিয়ার থেকে শুরু করে সব শেষ হবে। স্বাভাবিকভাবেই একজন প্রতিষ্ঠিত মানুষ যার লাভিং একটা ফ্যামিলি আছে, সে ডেফিনেটলি অসম্ভব রকম একটা রিগ্রেটফুল সিচুয়েশনে চলে গিয়েছে যে সে অন্যায় করেছে এবং তার রেপুটেশন নষ্ট হবে, সে জিনিসগুলো নিতে পারছে না। এবং এই অ্যাসপেক্টে ভদ্রলোকরা সাধারণত দুটা কাজ করে, ইদার তার ওয়াইফকে জানে অথবা সে গুড অ্যামাউন্টের একটা টাকা পয়সা দিয়ে জিনিসটাকে সর্ট আউট করে ফেলার চেষ্টা করতে থাকে এবং চেষ্টা করে যেভাবেই হোক এই ট্র্যাপগুলো থেকে বের হওয়ার জন্য। থার্ড গল্প, এই ধরনের পুরুষদের এমনিই কিছু সমস্যা থাকে, এরা সব জায়গা দিয়ে মুখ দিয়ে বেড়াতে পছন্দ করে। সো এই রকমের পুরুষ মানুষরা যখন জীবনে একটু সফলতা পায়, মেয়েদের অ্যাটেনশন পেতে তাদের অসম্ভব ভালো লাগে এবং এইসব পুরুষ মানুষদেরকে খুব লো কোয়ালিটির দেখা যেতে পারে। মেয়েরাই যদি একটু তাদের শরীরের একটু বিশেষ অঙ্গ বা একটু ক্লিভেজ দেখিয়ে ফেলে, সাথে সাথে তারা পটে যায়। এবং এই ভদ্রলোকদেরও সমাজে বর্তমানে যেহেতু খুব সেলিব্রিটিজম আছে এবং ইনফ্লুয়েন্সিয়াল একটা মানে স্টেটাসের একটা মানে আমাদের প্রচলন আছে, সো এই ভদ্রলোকরা যেটা করে, তাদের একটা খুব লাভিং ফ্যামিলি থাকবে যেটা তারা ফেসবুকে অসম্ভব রকম শো অফ করবে, কিন্তু তারা এই যে নিচে দিয়ে এরকম বিভিন্ন রকম ডেটিং অ্যাপে একটু যাবে, একটু স্ন্যাপচ্যাটে যাবে, একটু ইনস্টাতে যাবে, একটু মেসেজ পার্লারগুলোতে স্পা নিতে যাবে, এরকম বিভিন্ন রকমের কাজ করতে থাকে। এবং এদের মধ্যে থেকেই মানে কোনো একজন পর্যায়ে যদি মেয়েরা দুষ্ট প্রকৃতির হয় বা তাদের কোনো একটা প্রয়োজন থাকে, ট্র্যাপ করে। পুরো হয়তো তাদের ভিডিও আছে, ডেফিনেটলি এদের ভিডিও পাওয়া কোনো কঠিন ব্যাপার না, তারপর এদের ভিডিও থাকে, এদের ছবি থাকে, এবং যখন তাদেরকে বলা হয় যে আমার এরকম টাকা লাগবে বা আমার এই জিনিস লাগবে বা এগেইন তোমার অফিসের এই সেন্সিটিভ ডিল তোমাকে করতে হবে বা এই জিনিসটা এভাবেই যেতে হবে, তখন দেখা যায় ভদ্রলোকগুলা ট্র্যাপে পড়ে যায়। এবং এরাও যেটা করে, হয় এরা টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি রফাদফা করার চেষ্টা করে, অথবা গিয়ে দৌড়ায় বউয়ের পা ধরে কান্নাকাটি শুরু করবে, আমি বিপদে পড়ে গেছি, আমাকে উদ্ধার কর, আমি কি করবো আমি জানি না। এবং ওই সময়গুলোতে একজন স্ত্রীকে দোষ দেওয়া যায় না, সে ওই জায়গাটাতে থেকে হয়তো তার হাজবেন্ডকে উদ্ধার করে। কিন্তু এই যে তিনটা ঘটনা আমি আপনাদেরকে বললাম, হানি ট্র্যাপিং, এবং ইন্টারেস্টিংলি এটা যে শুধু হায়ার ক্লাসে হচ্ছে এরকম না। আমি যে ঘটনাটা দিয়ে শুরু করেছি, ছেলেটা কোনো হায়ার ক্লাসে বিলং করে না এবং এই ছেলেগুলো দেখা যায় ক্যারিয়ারে ভালো করার চেষ্টা করছে, তারা পরিশ্রমী, তারা জীবনটা আগাতে চাইছে, কিন্তু জাস্ট এরকম একটা ট্র্যাপে পড়ার কারণে তাদের পুরো লাইফটা আপসাইড ডাউন হয়ে যায়। এবং এই যে মধ্যবয়সী যার গল্পটা বলেছিলাম, যে অল টাইম গুড রেপুটেশন সম্পন্ন বা একটা মোরাল এথিক্স নিয়ে চলা মানুষও হঠাৎ করে স্লিপ করে যায়। এবং থার্ড পার্সন যাদের কথা বলেছি তাদের তো আসলে কিছু বলার প্রয়োজন নেই, বাট স্টিল দে আর সাফার। সো এই জায়গাটাতে যে পয়েন্টটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যে কিছুদিন আগে আসলে অ্যাবস্টেইন ফাইল নিয়ে বাংলাদেশের বাহিরে এটা ডেফিনেটলি অনেক নামি দামি মানুষদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আসলে আমরা কয়জন জিনিসটা রিয়ালাইজ করি যে বাংলাদেশেও এরকম অ্যাবস্টেইন আছে। বাংলাদেশেও আসলেই এরকম সংঘবদ্ধ চক্র আছে যেখানে খুব প্রতিষ্ঠিত মেয়েদেরকে টোপ হিসেবে ব্যবহার করা হয়। সেটা ডক্টর মেয়ে হতে পারে, ইঞ্জিনিয়ার মেয়ে হতে পারে, সেটা তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে কোনো মডেল হতে পারে, যে কোনো সেলিব্রিটি হতে পারে, যে কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে। এবং এরকম সো কল্ড ইনডিরেক্ট প্রস্টিটিউটদের মাধ্যমে এই যে সোসাইটিতে ছেলেদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয় এবং হানি ট্র্যাপিংয়ের মাধ্যমে পুরো একটা পরিবারকে ধ্বংস করা হয়ে যায়। এবং ইনফ্যাক্ট আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, হয়তো যারা আপনারা শুনছেন অনেকেরই মনে হতে পারে যদি একজন বিবাহিত পুরুষ এটা করে, স্ত্রীর উচিত হবে তাকে ওই মুহূর্তে ছেড়ে চলে যাওয়া। কিন্তু আলটিমেটলি সবসময় যে এই জিনিসগুলো এভাবেই হয় এমন না। হয়তো আপনার কাছে একটা ভিডিও কল আসলো এবং আপনি হয়তো না বুঝেই ভিডিও কলটা আপনি রিসিভ করে ফেলবেন, যদি আপনি একজন ছেলে হন। হয়তো আমাদের মেয়েদের কিছু সীমাবদ্ধতা থাকে, হয়তো মেয়েরা অনেক সময় করে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা কিন্তু জিনিসটা রিসিভ করে ফেলে। সো এখানে যেটা হয়, অপর প্রান্তে যে আছে সে কি আসলে আগে থেকে স্ক্রিন রেকর্ডার চালু করা কিনা সে কিন্তু জানে না। কম্প্রোমাইজড কন্ডিশনে সে স্ক্রিন রেকর্ডার চালু করে ফোন দিচ্ছে একজন পুরুষ মানুষকে, এবং সে যখনই ফোনটা রিসিভ করলো একজন ভদ্রলোক এরকম একটা কন্ডিশন দেখে সে থতমত খেয়ে যাবে, হয়তো ঠাস করে সে ফোনের লাইনটা কেটে দিবে গুড ইথিক্স থাকলে, কিন্তু উইদিন সেকেন্ড তার তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবং একটা ছবি যথেষ্ট দেখানোর জন্য সমাজ জানতেও চাইবে না যে আসলে আপনার ক্যারেক্টার, আপনার মানে
আপনার গুডউইল, আপনার মোরাল এথিক্স কেমন। কারণ আমাদের সমাজ ছেলে বা মেয়ে যেই হোক না কেন জাজ করতে অসম্ভব পছন্দ করে। এবং আরও যেটা খুবই কষ্টকর এবং তিক্ত কথা, এই যে রেপুটেড বা স্টাবলিশ মেয়েরা যারা এভাবে টোপ হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, ওরা তো একা থাকে না, এটা একটা সংঘবদ্ধ চক্র থাকে। এবং সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার, ওদের হাত বা ওদের বয়ফ্রেন্ড আপনি যদি জানতে চান সমাজের সবচেয়ে উঁচু স্তরে থাকে। এবং ওনাদের নাম নিলে হয়তো আমিও বিপদে পড়ে যাব। আইন প্রয়োগকারী সংস্থা বা আপনি যদি বলেন সাংবাদিক বা আরও আপার লেভেলে যারা অ্যাকচুয়ালি আলটিমেটলি এইটার ভার্ডিক্টগুলো দিবে যে কোনো কেসের, মানে হেন কোনো লেভেল নেই, তাদের হাত নেই। এবং এই মেয়েগুলোর মাধ্যমে যে ছেলেগুলো ট্র্যাপে পড়ে যাচ্ছে তাদের জীবন আপসাইড ডাউন হচ্ছে এবং স্বাভাবিকভাবে কেউ কেউ জেল খাচ্ছে, কেউ কেউ অসম্ভব রকম মেন্টালি ট্রমাটাইজড হয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং মানে সম্পূর্ণ ক্রিপলড একটা লাইফে চলে যাচ্ছে। যে হয়তো আরও অনেক পরিশ্রম করে অনেক আপার লেভেলে যেতে পারতো, তার ক্যারিয়ার পুরো ধ্বংস এবং উদ্ভ্রান্তের মতো মানসিক একটা রোগী হয়ে সে ঘুরে বেড়াচ্ছে। যেই ফ্যামিলিটা হাসি খুশি একটা ফ্যামিলি ছিল, ধুপ করে ভেঙে একেবারে মানে অদ্ভুত রকম একটা টানাপোড়েনের ভিতরে চলে গেল। কোথাও ডিভোর্স হয়ে যাচ্ছে, তো কোথাও হয়তো একটা কম্প্রোমাইজ কন্ডিশনে লাইফটা কাটানো হচ্ছে। ঠিক আছে, একটা কম্প্রোমাইজের লাইফ, তুমি আর আমি রুমমেট হিসেবে থাকবো, কারণ যে বিশ্বাসগুলো ছিল তুমি ভেঙে ফেলেছো। এবং এখানে যে সমস্যাটা আসলে হয়ে যায় যে দেখেন, আপনি যখন আপনার মোরাল এথিক্স বা আপনি আপনার ক্যারেক্টার নিয়ে অনেক কনফিডেন্ট যে না আপনি কখনো ভুল করতে পারেন না বা আপনার আসলে মেয়ে ঘটিত এরকম কোনো সমস্যা নেই, সেটা আপনি একজন উঠতি বয়সী তরুণী হন না কেন, আপনি একজন মধ্যবয়স্ক স্ট্যাবলিশ পুরুষই হন না কেন, সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ওভার কনফিডেন্স অনেক সময় আপনার বিপদ ডেকে আনবে। কারণ কি, আপনি যখন খুব নিজের উপরে ওভার কনফিডেন্ট যে না আমি কখনো আসলে ফল করব না, ওটাই আপনার ব্রেকিং পয়েন্ট থাকে। কারণ ওই সময় আপনি বিভিন্ন রেড সিগন্যালগুলোকে ড্রপ আউট করতে থাকেন, আপনি ওটাকে কেটে ফেলে দিতে থাকেন। আপনার মাথায় এটা কাজ করে না যে আজকাল মেয়েরা আসলেই খুব নাইভ ফেস নিয়ে, খুব গুড ক্যারেক্টার বা গুড একটা ব্যাকগ্রাউন্ড নিয়েও আপনাকে এইভাবে করে ধোকা দিতে পারে এবং আপনি তার লাইফে একমাত্র পুরুষ না যে তাকে উদ্ধার করে ফেলতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এই মেয়েগুলোর লাইফে শুধু তো আসলে আপনি একা পুরুষ না, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এবং যেটা হয় যে এই মেয়েগুলো আপনাকে বাদেও আরও অনেক পুরুষের সাথে এরকম তাদের হিস্ট্রি থাকে এবং অনেক ক্ষেত্রেই মেয়েগুলো নিজেরাই বিভিন্ন পুরুষের এগেইনস্টে রেপ কেসের হয়তো মামলাও দিয়ে রাখে। এবং রিসেন্টলি আমি একটা পডকাস্ট শুনছিলাম যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই এক একজন মেয়ে 9টা-7টা করে রেপ কেস দিচ্ছে বিভিন্ন থানায় আলাদা আলাদা করে। সো এই যে আপনি যখন হানি ট্র্যাপিংয়ের শিকার হচ্ছেন, মেয়েটা আপনার কাছে খুব নাইফ ফেসেই আসছে, কিন্তু আপনার ওই মুহূর্তে আসলে খুবই কেয়ারফুল হওয়া উচিত যে যতই আমি স্ট্রং মোরালের হই না কেন, স্ট্রং গ্রাউন্ডের হই না কেন, আমি অ্যাটলিস্ট আমার যদি ওয়াইফ থাকে আমি ওয়াইফকে বলি, আমার বোন থাকলে বা আমার মা থাকলে আমি তাকে অ্যাটলিস্ট বলি যে এরকম কিছু একটা হচ্ছে। এবং সেকেন্ড যে পয়েন্টটা, যদি আপনি দেখেন যে কেউ আপনাকে বলছে যে আপনাকে ছাড়া বাঁচবেই না, আপনিই তাকে একমাত্র হেল্প করতে পারবেন, এবং আপনি দেখা করা মাত্র সে আপনার সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে এবং খুব ক্লিঙ্গি হয়ে যাচ্ছে এবং ছবি নেয়ার চেষ্টা করছে, হয়তো অনেক সময় এরা ছবি নেয়ার চেষ্টা করেও না কারণ ওদের হিডেন ক্যামেরা থাকে, সতর্ক হয়ে যান। কারণ কোনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন মেয়ে আপনাকে একদিনের মাথায় দুদিনের মাথায় ইন্টিমেসি অফার করবে না। যদি সে সিনসিয়ারলি আপনাকে রেসপেক্ট করে, সে তার নিজের সেলফ ডিগনিটি মেনটেন করতে চায়, কোনো মেয়ে কাজ করবে না, সে যতই ওপেন মাইন্ডেড হোক না কেন। এবং আরও যে জিনিসটা আপনি খেয়াল করার চেষ্টা করেন, দেখুন যে আপনি যখন মেয়েটার সাথে পরিচয় হচ্ছে, সে কি তার স্পেসিফিক তার বাসায়, তার মানে স্পেসিফিক রেস্টুরেন্টে, তার পরিচিত জায়গায় আপনাকে ডাকছে কিনা। আপনি যদি ভেনিউ দেন, আপনি যদি বলেন যে না এই জায়গায় আমরা দেখা করব, সে ওই জায়গাগুলোতে আসতে কমফোর্টেবল থাকে কিনা, কারণ এগুলো অনেক কিছু প্যাটার্ন থাকে। এবং আপনি আরও লক্ষ্য করে দেখুন যেই মেয়েটার সাথে আপনি কথা বলার চেষ্টা করছেন, সে আপনার সম্পর্কে সব তথ্য নিচ্ছে, সে হয়তো আপনার সম্পর্কে অনেক কিছু জানে, কথায় কথায় আপনি যদি অবজার্ভ করেন দেন আপনি জিনিসটা ক্লিক করতে পারবেন, কিন্তু সে তার সম্পর্কে আপনি কিছু জানেন না, নাথিং। ইভেন সে আপনার ফ্যামিলির সাথেও হয়তো কথা বলবে, কিন্তু আপনার ফ্যামিলিকে তার কাছে যেতে, মানে তার ফ্যামিলিকে আপনার কাছে আসতে দিবে না সে, আপনি তার সম্পর্কে কিছুই জানেন না। বাট আপনি শুধু যে জিনিসটা জানেন, আপনি তার মুখের কথাগুলো বিশ্বাস করছেন এবং আপনার কিছু কম্প্রোমাইজ সিচুয়েশনের ছবি তার কাছে চলে যাচ্ছে, ভিডিও তার কাছে চলে যাচ্ছে, এবং একটা সময় আপনি সাফার করা স্টার্ট করলেন। এবং অনেক ক্ষেত্রে জিনিসটা এরকমও হয়, কিছু ক্ষেত্রে যে সে কনসিভ করে ফেলেছে,
সে আপনাকে হয়তো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে, এরকম কাজগুলো করে ফেলছে। এবং যেটা সবচেয়ে প্যাথেটিক, আপনি যখন সোসাইটিতে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইবেন, আমাদের বর্তমান কালচারে টক্সিক ফেমিনিজম এবং টক্সিক আলট্রা লিবারেলিজম, এই দুইটা পয়েন্ট আমি খুবই হাইলাইট করব এখানে, যেখানে একটা পুরুষকে বিশ্বাস করার আগে আমাদের অসংখ্যবার চিন্তা করতে হয়। জাস্ট একটা মেয়ে যদি বলেও যে এই ছেলেটা আমাকে হ্যারাস করেছে, আসলেই কি হ্যারাস করেছে, এটা দেখার কোনো প্রশ্ন আসে না। কারণ বর্তমান সমাজ এটাই বিশ্বাস করার চেষ্টা করে যে মেয়ে মানে ভিকটিম। তবে হ্যাঁ, মেয়েটাকে স্লাট শেমিং করবে, কারণ শুরুতে যেটা বললাম, সমাজ আসলে ছেলে মেয়ে দুইজনকে ব্যবচ্ছেদ করতে পছন্দ করে, কিন্তু একটা ছেলের পুরোপুরি ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট। এটা অ্যানালাইসিসও করবে না যে আপনি কি এখানে ভিকটিম হয়েছেন কি হন নাই। কিন্তু আপনি এখানে যেটা করেছেন, আপনি মেয়েটা যদি এটা বলেও যে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনি ধর্ষণ করেছেন, ওটাই সত্যি। এটাই যদি বলে যে আপনি বিবাহিত পুরুষ হয়েও তাকে টর্চার করেছেন, এটাই সত্যি। আপনি একজন এলিজেবল ব্যাচেলার, আপনি ওই মেয়েকে বিয়ের কথা দিয়ে কথা রাখেননি, এটাই সত্যি। কেউ জানতেও চাইবে না আসলে ভিতরের ঘটনাগুলো কী ছিল। এবং আমাদের সোসাইটিতে, আমাদের ল সিস্টেমে আসলে পুরুষ বান্ধব আইন কতটুকু আছে, আমাদের আসলে কতটুকু ধারণা আছে। এবং এখানে এই জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট, আমি এটার মানে এটা বলছি না যে মেয়েরা সাফার করে না। আমি সব সময় এই কথাটা অ্যাকনলেজ করি, মেয়েরা সাফার করে এবং আসলেই মেয়েরা খুব বাজেভাবে সাফার করে। কিন্তু আমার কথাটা ওখানে, যেই সব মেয়েরা সাফার আর ওরা কয়জন আসলে হেল্প সিক করতে পারে। এবং অনেক ক্ষেত্রে এই কেসগুলো মিসইউজ হয়। এবং আমি অনেক রিনাউন্ড ফ্যামিলিতে দেখেছি যিনি কিনা অসম্ভব মোরাল এথিক্স সম্পন্ন মানুষ, উনি ওনার চোখের সামনে দেখছে যে ওনার ফ্যামিলিতে মানে একজন পুরুষকে অ্যাবিউজ করা হচ্ছে ইল্লিগাল ওয়েতে, এবং সে কিছু বলছে না, এবং মেয়েটা মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে এবং সে জাস্ট বলছে যে না, এটা যেটা করা হচ্ছে এটা অন্যায় হচ্ছে, চুপ করে আছে। বা সে দেখতে পাচ্ছে যে একটা মেয়ে একটা পুরুষকে একটা ইল্লিগাল মামলায় ফাঁসায় দিল, এবং এটা নিয়ে কোনো কথা হবে না, এটা নিয়ে কোনো আওয়াজ হবে না। এবং আস্তে আস্তে করে এই যে মানে রং বা হচ্ছে ফলস অ্যাকিউজেশনগুলো ছেলেদের এগেনস্ট, এটা কিন্তু বাড়ছে এবং এটা আরও বাড়তে থাকবে। এবং আরও যে জিনিসটা, আপনি একটা জিনিস দেখেন যে আসলে আপনি অন্যায় করেছেন কি না এটা প্রমাণ করার আগেই সবাই মেনে নিচ্ছে যে আপনি মেয়েটার গায়ে হাত দিয়েছেন, মেয়েটার সাথে আপনি কাজগুলো করেছেন, সো আপনি এখানে এক কথায় পাপী মানুষ, আপনি এখানে ফলস। আপনার চাকরি যাবে, আপনার রেপুটেশন হারাবে, আপনি আপনার ফ্যামিলি হারাবেন, আপনি সব কিছু হারাবেন। পরে একটা পর্যায়ে প্রমাণ হবে না, এখানে আসলে আপনার কোনো দোষ নাই, এখানে আপনি অ্যাকচুয়ালি নিজে ভিকটিম। হয়তো এখানে আপনি তাকে ওভাবে ফিজিক্যালি ইন্টিমেট হনই নাই। এবং আসলে কি সম্ভব? মেয়েরা কি আসলে এগুলো করতে পারে? হ্যাঁ, মেয়েরা এগুলো করতে পারে। কারণ দিন শেষে আমরা সবাই আসলে পাওয়ার খুব পছন্দ করি, আমরা টাকা খুব পছন্দ করি। কারণ পাওয়ার, টাকা এই দুটো থাকলে আমরা রুল ব্রেক করতে পারি। কেন মনে হয় অ্যাবস্টেইন টাইপের মানুষরা দিন দিন আরও বৃদ্ধি পাবে? কারণ এই কারণে বৃদ্ধি পাবে, এক পুরুষ মানুষ তার লাস্ট কন্ট্রোল করতে পারে না। যেটা আমি সবসময় বলি যে একটা পুরুষ মানুষের অ্যাগ্রেশন এবং লাস্ট কীভাবে কন্ট্রোল করতে হয় এটা তাদেরকে শেখানো হয় না। এবং এই পার্টটাতেই অ্যাবস্টেইনের মতো মানুষরা, যারা কিনা ডার্ক সাইকোলজির, যাদের কিনা এমপ্যাথি থাকে না, তারা অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমাদের সমাজে আরও বাড়বে। এবং এরকম সাপ্লায়ার, ফিমেল সাপ্লায়ার অনেক আছে। এবং এই ক্ষেত্রে মেয়েদেরও আসলে ডার্ক সাইকোলজিটা কাজ করে, ওদের কোনো এমপ্যাথি কাজ করে না। সবার যে জিনিসটা প্রয়োজন হয়, ফেম প্রয়োজন, পাওয়ার প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনি বুঝতে পারছেন, যখন একটা মেয়ের বয়ফ্রেন্ড সোসাইটির আপার লেভেলের সব জায়গায় বসে আছে, একসাথে 7জন 9জন বয়ফ্রেন্ড, আপনি ওই মেয়ের কোনো ক্ষতি করতে পারবেন? ওই মেয়ের লাইফে যেই লেভিশ লাইফস্টাইল কাটানো দরকার সে তো সব কিছু কাটায় ফেলতেছে। এবং ওই মেয়ে যে অ্যাকচুয়ালি গাইড, অ্যাবস্টেইন টাইপের যারা মানুষগুলা থাকে, ওদের কাছেও তো আপনি আসলে জিম্মি হয়ে যাচ্ছেন। আপনার একটা ছবি আপনার সব কিছু ধ্বংস করে ফেলবে। এবং এরকমভাবে বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন আপার লেভেলে ডিলগুলো ক্র্যাক করছে অ্যাবস্টেইনরা, এই মেয়েরা এটা ক্র্যাক করছে। অনেক ক্ষেত্রে জাস্ট আপনি এখানে তাদের হাতে আটকে যাচ্ছেন। এবং এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে আমরা আসলে কতটুকু জানি এবং এই বিষয়গুলো নিয়ে আসলে কতটুকু তদন্ত হয়। এবং অনেক ক্ষেত্রে আমি যেসব ক্লায়েন্টদেরকে ডিল করেছি এইসব সেন্সিটিভ কেসের, ওনারা জাস্ট একটা জিনিস বলে যে মানে আপু ওদের নামে মামলা করা যায় না, ওদের নামে মামলা করতে গেলে মানে মামলা নিতে চায় না, আমাকে মানে কাইন্ড অফ মৃত্যুর হুমকি দিয়ে দিবে, আমার ফ্যামিলি ধ্বংস করার হুমকি দিবে, এবং সাংবাদিকের কাছ থেকে ফোন চলে আসবে। এবং এই জায়গাগুলোতে আমাদের হাত পা বাঁধা থাকে যে আমরা আসলে কি করব। আলটিমেটলি যেটা করতে চাই এটা আমাদের মুখ বুজে সহ্য করতে হবে, অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে, অথবা নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে যেই মানে এবিলিটিটা আমার ছিল, জাস্ট ওই একটা স্লিপের জন্য আমার লাইফ লং আমি সাফার করতে থাকবো।
এবং কিছু ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার, কিছু ছেলে হয়তো এটা ডিনাই করে যে না আমি মাথা নিচু করব না, বরং আমি জেলে যাব। এবং এরকম আমি কয়েকটা কেস দেখতে পেরেছিলাম, নট নেসেসারি ওনারা আমার পেশেন্ট, হয়তো আমার পরিচিত সার্কেলের ভিতরে আছে, জানাশোনার ভিতরে। এবং আপনি ফেসবুকেও যদি যান এরকম অনেক ঘটনা আপনি দেখবেন যেখানে তারা শেয়ার করছে তাদের এরকম জাস্টিস সিক করে, যে হেল্প সিক করে, যে আমার ফ্যামিলিতে আমার ভাই সাফার করছে বা আমি নিজে এরকম ছেলে হয়ে সাফার করেছি। সো এই গল্পগুলো না খুব র্যান্ডম না, বিচ্ছিন্ন না, এগুলো আমাদের চারপাশেই হচ্ছে। এবং আমি যদি এখন আরও বলি, এই যে আমাদের সমাজে যে এই যে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার সিস্টেমে আছে, ওনারাও অনেক সময় এসব হানি ট্র্যাপিংয়ের শিকার হচ্ছে এবং তারা হয়তো না বুঝেই হয়ে যাচ্ছে এবং তারা সাফার করছে, একটা রিগ্রেটের ভিতরে চলে যাচ্ছে, ভয়ের ভিতরে বাস করে যায়। সো যে পার্টটাতে আসলে আমাদেরকে ফোকাস করা উচিত, ফার্স্ট অফ অল আপনার, আপনি একজন পুরুষ মানুষ, আপনি ডেফিনেটলি আপনি ফ্রি উইলে থাকতে পারবেন না। আপনি যদি খুব আলট্রা লিবারালিজম শো করতে যান যে আচ্ছা মানে ফ্রি মিক্সিং কোনো ব্যাপার না, একটু গিয়ে দেখা করে আসি, ওয়ান নাইট স্ট্যান্ড হুক আপ কোনো ব্যাপার না, আপনার জন্য এটা অনেক হেভি হয়ে যাবে যদি আপনার অপর প্রান্তের মানুষটা হানি ট্র্যাপার হয়ে থাকে। আপনি জানেনও না এই ফ্রি মিক্সিং আপনার জন্য আপনার ভবিষ্যৎ নিয়ে কী অপেক্ষা করে আছে। বা আপনি হয়তো জাস্ট পাত্রীই দেখতে চাচ্ছেন, বিয়ের জন্যই আপনি তার সাথে নক করছেন, বাট আপনি জানেন না এটা কি হতে যাচ্ছে। সো আপনি যে তার সাথে চ্যাট করছেন হোয়াটসঅ্যাপে, মানে কিছু ক্ষেত্রে বলতে খারাপ লাগলেও এটা আসলে করা উচিত বর্তমানে। আপনি যদি জাস্ট এরকম একটা রিলেশনশিপের স্টার্টিং পজিশনে থাকেন, আপনার অবশ্যই কথোপকথন যদি ডকুমেন্টেড থাকে আপনাকে ডকুমেন্টেড করতে হবে, যাতে আপনার এগেনস্টে যদি এরকম কিছু চলে আসে আপনি যেন অবশ্যই লিগাল একটা এভিডেন্স শো করতে পারেন। এবং বর্তমানে অনলাইনের যুগে অনেক কিছু সম্ভব। সো আপনাকে আপনার ওভার কনফিডেন্স থেকে বের হতে হবে। আপনার নিজের সেফটির জন্য আপনাকে খুব লিবারেল মাইন্ড সেট আপ থেকেও সরে আসতে হবে। কিছু জায়গায় আপনার কিছু কনজারভেটিভ মাইন্ড সেট আপ আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবে। এবং দ্বিতীয়ত আপনার একটা মোরাল কম্পাস থাকতে হবে, যেটা অন্যায় সেটা অন্যায়ই। একটা মেয়ে আমার কাছে হেল্প চাচ্ছে, সেটা একজনের মাধ্যমে, ঠিক আছে আমি হেল্প করে দিয়েছি, দ্যাটস ইট। এরপরে সে আমাকে না পেলে ছাদ থেকে লাফ দিবে, সে আমার অফিসে এসে সিন ক্রিয়েট করবে, বা আমি ছাড়া আসলে তাকে কেউ হেল্প করতে পারবে না। তার আগে আরও 2-3টা ডিভোর্স হয়ে গিয়েছে, না 5-6টা ডিভোর্স হয়ে গিয়েছে, কোনো পুরুষ তাকে বোঝে নাই, আমি একমাত্র পুরুষ তাকে বুঝতেছি। এই কথাগুলো শোনা মাত্র সতর্ক হয়ে যান এবং আপনার জীবনসঙ্গী আপনার স্ত্রীর সাথে শেয়ার করেন, বা আপনার যদি গুড ফ্রেন্ডস থাকে তাদের সাথে শেয়ার করেন। এবং পুরুষ মানুষরা যারা মধ্য বয়সে চলে যান 50-45-এর দিকে, তারা এই জায়গাটাতে খুব স্লিপ করে, কারণ ওই সময় তাদের রেসপেক্ট পেতে খুব ভাল লাগে, কেউ তাদেরকে খুব বড় করে দেখছে, এটা দেখতে তাদের খুব ভাল লাগে, কাইন্ড অফ একটা সেভিয়ার ফিলিং চলে আসে, একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস লাইফে তাদের যেতে খুব মজা লাগে। সো এইরকম যদি কথাগুলো আসে, আপনি অ্যাডভেঞ্চারাস লাইফের দিকে যাচ্ছেন না, বরং আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন এবং খাল কেটে কুমির নিয়ে আসছেন। খুব সেন্সিটিভ বিষয়ে যদি আমি এখনটা কথা বলি, দেখেন যখন আপনি আসলে এই ট্র্যাপগুলোতে পা দেন, আপনি একজন পুরুষ হিসেবে এটা তো অস্বীকার করতে পারবেন না যে ওই সময়টা আপনি কিছুটা হলেও এনজয় করেছেন, তাই না? আপনি যখন আপনার মোরাল কম্পাস রাখবেন না, আপনি যখন খুব লিবারেল একটা লাইফে চলে যেতে চাইবেন, ফ্রি উইলের চর্চা করতে চাইবেন, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আপনি আপনার স্ত্রীকে যতই ভালোবাসেন, আপনি আপনার বাচ্চাকে যতই ভালোবাসেন, আপনি যখন এই সময়গুলো কাটিয়েছেন, নোংরা সময়গুলো, বা বলে নিতে পারি আমাদের অনেকে এটাকে বলে যে এটাই নাকি স্বাভাবিক পরিক্রমা, যে এই স্বাভাবিক পরিক্রমা একজন নারী পুরুষের সম্পর্ক হবেই। কাজেই আমার ভাষায় এটা নোংরা, কারো কারো ভাষায় এটা স্বাভাবিক পরিক্রমা, কারণ আমার নিজেরই অনেক ভিডিওর নিচে এইসব কমেন্ট আসছে। সো স্বাভাবিক পরিক্রমা বা নোংরা সময়টাতে আপনি তো উপভোগ করেছেন, আপনি তো আসলেই ওই সময়টা এনজয় করেছেন এবং আপনি আপনার ফ্যামিলির উপরে ওই নোংরা সময়টাকে প্রায়োরিটাইজ করেছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সো আপনার নিজের এই জিনিসটা খুব জরুরি যে আপনার মোরাল কম্পাসকে সব সময় জাগ্রত রাখা, তাকে অলওয়েজ নার্চার করা, যে যেটা অন্যায় আমার মোরাল কম্পাস আমাকে বলে বা আমার রিলিজিয়ন যেটা আমাকে বলে সেটা অন্যায়, আমি ওখান থেকে আমাকে সরে আসতে হবে। কারণ একটু দেখি, এই যে একটু দেখি, বিলিভ মি, এইটাই হচ্ছে একটা ট্র্যাপ। আজকেই কথা বলি, এরপর না, ট্র্যাপ। সো আপনি যদি আসলে এই হানি ট্র্যাপিং থেকে বের হতে চান, বা আপনি যদি এটার খপ্পরে পড়তে না চান, ফার্স্ট অফ অল যে রেড ফ্ল্যাগগুলো বললাম, সতর্ক হন। আপনার স্ত্রীর সাথে বা আপনার মা বা আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বা ওনাদের সাথেও অলওয়েজ একটা ট্রান্সপারেন্সি মেনটেন করেন, যারা আপনাকে গুড সাজেশন দিতে পারবে। এবং যেই জিনিসটা লাস্টলি বলবো, যেসব পুরুষ মানুষরা এমনিতেই এদের চরিত্র খারাপ থাকে এবং এরা আরও বেশি পড়ে, ওনাদের পার্টনারদের জন্য বলবো যে
বেসিক্যালি আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ওনাকে কতবার বাঁচাবেন। কারণ ওনারা বারবারই হানি ট্র্যাপিং এ যাবে এবং অনেক সময় এরা হানি ট্র্যাপিং এ স্বেচ্ছায় যায়। এবং আপনার যদি আসলেই এই লাইফটাতে থাকতে হয়, দেন আপনার নিজের লাইফে আপনার নিজেকে ফোকাস করে থাকতে হবে। আপনি মানুষগুলোকে হেল্প করতে পারবেন না। দিন শেষে আপনি খুব ভালো মতো জানেন আপনার জীবনটা একা। আপনার স্বামীর চরিত্র এরকমই। সামান্য একটু ক্লিভেজ বা সামান্য একটু পায়ের অল্প একটু অংশ দেখলেই সে নিজেকে বিলিয়ে দিবে। কাজেই আপনি হয়তো ওই ১ম ২ উদাহরণের ছেলেদের মতো করে নিজেকে ওই সান্ত্বনা দিতে পারবেন না যে এটা একটা সিচুয়েশনাল ফ্যাক্টর ছিল। এটা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ছিল। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর ছিল। কারণ এই ৩ টা ফ্যাক্টরের কারণেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিন্তু আপনারটা যেটা, উনি ইচ্ছাকৃতভাবেই বারবার পড়েন। কাজেই সিদ্ধান্তটা আপনার থাকবে যে আপনি কি করবেন। যাদের ক্ষেত্রে ১ম দুটো ঘটনা এবং যাদের পার্টনার হিসেবে আপনি হয়তো ভিডিওটা শুনছেন বা আপনি হয়তো মেলাচ্ছেন, আমার জীবনেও এরকম হয়েছে। এখানেও ডিসিশনটা আপনাকে নিতে হবে। কারণ এই সিচুয়েশনগুলো বেসিক্যালি ওনারা বারবার রিপিট করেন না। এটা সিচুয়েশনাল, এনভায়রনমেন্টাল, সাইকোলজিক্যাল ফ্যাক্টরের কারণে হয়ে থাকে বা হয়ে যায়। আপনি ডিসিশন নিবেন আপনার পার্টনারের সাথে কথা বলে, আপনি আপনার সামনের লাইফটা কিভাবে পার করবেন বা কি সিদ্ধান্ত নিয়ে আপনি আগাবেন। এবং আপনি যদি সেই পুরুষ মানুষটা হন যে হানি ট্র্যাপিং এর শিকার হয়েছেন এবং আপনার মোরাল এথিক্স সবসময় স্ট্রং ছিল, আপনাকেও এই জিনিসটা আপনার পার্টনারকে ওই এমপ্যাথি অফার করতে হবে, ওই পেশেন্স আপনাকে অফার করতে হবে। যে কারণে একটু আগে বললাম যে ওই সময়টা তো আপনি উপভোগ করেছেন এবং ওই উপভোগটা আপনি যদি সেটা একটা সেকেন্ডের জন্যও করেন, এটা আপনার স্ত্রীর জন্য, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার লাইফ পার্টনারের জন্য অসম্ভব ড্যামেজিং। সো হয়তো তার ওই জায়গাটা থেকে বের হতে সময় লাগবে। আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি কিভাবে কম্পেনসেট করবেন, রিগ্রেট করবেন, আপনি কিভাবে সিচুয়েশনটাকে আবার আস্তে আস্তে করে নরমালাইজ করতে পারবেন কিনা, আপনি কি ওই পেশেন্স নিয়ে আগাতে পারবেন কিনা আপনার পার্টনারের জন্য।